নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় জারি থাকবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এই ক্ষেত্রে গুণগত শিক্ষায় গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। স্কুলের মান স্বীকৃতি কাঠামো মূল্যায়নে TSQAAF ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক উদ্বোধন জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্কুলের মান এবং স্বীকৃতি কাঠামো মূল্যায়নে স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্যবস্থাপনার সূচনা করেন মুখ্যমন্ত্রী। গুণগত শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে জারি থাকবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উচ্চশিক্ষায় ছাত্রীদের এনরোলমেন্ট হ্রাস লক্ষ্য করা যায় 2022 সালে। এরপরই কলেজ পর্যায়ে ফি মকুব করা হয় ছাত্রীদের জন্য। প্রেক্ষিতে বেড়েছে এনরোলমেন্ট, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মেয়েরা আছেন তাদের যে জিইআর অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা কিন্তু অনেকটা কমেছিল। তো 2022-তে এসে আমি ঘোষণা করেছিলাম এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে তাদের যারা ডিগ্রি কলেজে আছে, এখন 25টা ডিগ্রি কলেজ আমাদের হয়েছে, সব ডিগ্রি কলেজে যে কোনো ধরনের ফিস আমরা মুকুব করে দিয়েছি তাদের জন্য। এতে করে জিইআর রেশিও অনেকটা বেড়েছে আমাদের ত্রিপুরাতে। আমরা যে বিভিন্ন প্রায় সব জায়গার মধ্যেই বিরোধী দলের ওরাও বলেন, বিধানসভায়ও বলেন যে টিচার নেই। আপনারা সবাই জানেন একটা কি কারণে একটা বিরাট গ্যাপ আমাদের চলে এসছে টিচার্স নিয়োগের ক্ষেত্রে। সেখানেও আমরা টিচার্স যাতে তাড়াতাড়ি বিভিন্ন পদে দেওয়া যায় তার ব্যবস্থা করছি এবং গুণগত মানের শিক্ষক আমরা দিচ্ছি, টেটের মাধ্যমে আমরা দিচ্ছি, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা দিচ্ছি। তো সেগুলো তো দিচ্ছি। কিছুদিন আগে 226 জন গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকাকে আমরা নিয়োগ দিয়েছি এখানে নিয়োগপত্র। এবং গত 27শে জানুয়ারি শিক্ষা দপ্তরের প্রায় 160 জন লাইব্রেরিয়ান দিয়ে আমরা নিয়োগপত্র দিয়েছি। 15 জন এলডিসি, গ্রুপ ডি 2 জন। তো আমরা আগামী দিনও সমস্ত যে শূন্যপদগুলো আছে, আর এটাই এরকম যে যাকে তাকে ডেকে যারা আগামী দিনের আসল যারা শিক্ষক তাদের কোয়ালিটিভ যদি না হয়, আমরা বারবার বলছি শিক্ষক দিবসে প্রায়শ আমাদের অনেকে মানে সম্বর্ধনা দেয়। তো সবসময় আমরা জানি যারা শিক্ষক তারা জাতির মেরুদণ্ড বলি। তো জাতির মেরুদণ্ড হতে গেলে তাদের কোয়ালিটিভ যদি স্ট্যান্ডার্ডাইজেশন না থাকে, এর জন্য আমরা একদম ট্রান্সপারেন্সির মাধ্যমে ওই ধরনের শিক্ষক দেওয়ার আমরা ব্যবস্থা করছি। উল্লাস কার্যক্রমের মধ্য দিয়ে বর্তমানে পূর্ণ স্বাক্ষর রাজ্য ত্রিপুরা। সাক্ষরতা অভিযানে যারা সাফল্য পেয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধি করে কর্মে নিয়োজিত করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ইউনেস্কো গাইডলাইন অনুযায়ী 95.06% সাক্ষরতার গড় হার নিয়ে পূর্ণ স্বাক্ষর রাজ্যের স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে 95.6%। তো ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া সেখানে বলা হয়েছে যে যারা, আমরাও ভাবি 95.6% পেয়ে কি করে পূর্ণ সাক্ষরতা রাজ্য পেল, কিন্তু 95% যদি পায়, বাকি পার্সেন্টেজ হচ্ছে অনেকে আছে মানে অলরেডি ব্যাড রিডান বা মেন্টালি নট ফিট, ওই যে পার্সেন্টেজ তার কারণেই সেটা হয়নি। কাজেই ওনারা বলছেন যারা 95%-এই ধরে নেওয়া যাবে 100%। তো আমরা সেদিন এই যে গত 23শে জুন আমরা এখানে দিল্লির থেকেও নিয়ে এসেছিলেন, ম্যাডাম এসেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো সেটা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সমস্ত ত্রিপুরার মধ্যে একটা যে পড়াশোনার যে একটা এনভায়রনমেন্ট, এমন হয় না আমরা ভাবি যে আমাদের গার্জিয়ানরা হয়তো কিছুই জানেন না, তো তাদের মধ্যেও এখন, এবং শুধু তাই নয়, বলা হয়েছে যারা এই শিক্ষা পেয়েছে এই সাক্ষরতা অভিযানে যারা মানে অলরেডি সেটা গট থ্রো, তাদেরকে আগামী দিনে বিভিন্ন দক্ষতা উন্নয়নের সাথে বিভিন্ন আমাদের যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথেও কিভাবে যুক্ত করা যায় সেই ব্যবস্থার জন্য নির্দেশ আছে এবং আমরা সেইভাবে কাজগুলোও করছি। স্কুলের মান মূল্যায়ন এবং উন্নত করার জন্য তৈরি করা সর্বোত্তম অনুশীলনের একটি সেট হলো স্কোয়াব বা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। কর্মক্ষমতা মূল্যায়ন করতে, উন্নতির ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এবং শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে কাজ করতে স্কুলগুলিকে সহায়তা করে এই ফ্রেমওয়ার্ক। এই কাঠামোর লক্ষ্য হলো স্কুলের মধ্যে আত্মপ্রতিফলন,
জবাবদিহিতা, সহযোগিতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করা, যা শেষ পর্যন্ত আরো ভালো শেখার দিকে পরিচালিত করে শিক্ষার্থীদের। জাতীয় শিক্ষানীতি 2020 গাইডলাইন অনুসারে স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক বা TSQAAF ব্যবস্থাপনা লাগু করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের ডেটা সেন্টার ক্র্যাশ ফলে চাকুরির অনলাইন আবেদনপত্র জমা দেখা দিয়েছে প্রযুক্তিগত সমস্যা। এক্ষেত্রে আবেদন করা যাচ্ছে না স্বাস্থ্য দপ্তরের শূন্য পদগুলিতেও। প্রেক্ষিতে দপ্তরের অধিকর্তাকে ডেপুটেশন প্রদান করল প্রদেশ যুব কংগ্রেস। চাকরির জন্য আবেদনপত্র জমা দিতে গিয়ে অনলাইনে সার্ভার খারাপ থাকার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আবেদনকারীরা। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা নিকট ডেপুটেশন দিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সম্প্রতি চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এক্ষেত্রে ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি এবং ইমেজ টেকনোলজি বিভাগে বেশ কিছু শূন্যপদ পূরণে দেওয়া হয়েছে ঘোষণা। অনলাইনের মাধ্যমে এই শূন্যপদ পূরণের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে দপ্তর। সেই অনুযায়ী অনলাইনে আবেদন করেন প্রায় 20 থেকে 25 হাজার চাকুরি প্রত্যাশী, কিন্তু তার কিছুদিন পরেই যান্ত্রিক ত্রুটির কারণে আবেদনপত্র জমা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় দপ্তর থেকে পুনরায় আবেদনের জন্য জানানো হয়েছে আমন্ত্রণ। ওই ঘোষণার পর আবেদনকারীরা যখন পুনরায় আবেদন করতে যান তখন বেশিরভাগ ক্ষেত্রেই আবেদনপত্র জমা দেওয়া সম্ভব হচ্ছে না সার্ভারের সমস্যার কারণে বলে জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস। কিছুদিন আগে ডাইরেক্টর অফ হেলথ অ্যান্ড সার্ভিসেস থেকে একটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল, যেখানে অনলাইন রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল, যেখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাডের জন্য 39টা পোস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজের জন্য 27টা পোস্ট, আর অপটিমেট্রিক্সের জন্য 19টা পোস্টের রিক্রুটমেন্ট ছিল অনলাইন। কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন পূর্বেই, তার কিছুদিন পরে যখন মোটামুটি 20-25 হাজার ছেলেমেয়েরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল, তারপরে দপ্তর থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে লিখেছে ডিউ টু টেকনিক্যাল ইস্যুস ত্রিপুরা স্টেট ডাটা সেন্টার, মানে যেখানে এই লিঙ্কটা টিপে যেখানে সবাই তার নিজের রেজিস্ট্রেশন করেছিল সেই সাইটটাই বলে টেকনিক্যাল ইস্যুসের জন্য সবাই যে বায়োডাটা এবং রেজিস্ট্রেশন ছিল সেটা তারা খুঁজে পাচ্ছে না। আশ্চর্যকর ব্যাপার, এত বড় একটা দপ্তর, এত বড় একটা সাইট, সেটা ক্র্যাশ করে গেছে। এবং তারপরে 7 দিনের টাইম দিয়েছিল যাতে রিসাবমিট করা হয়। কিন্তু আমাদের কাছে খবর আছে যে যখন রিসাবমিট করার জন্য বলা হয়েছে অনেক লোক রিসাবমিট করেছেন, কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশই ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা যারা এই চাকরির জন্য রেজিস্ট্রেশন করতে চেয়েছে বা রেজিস্ট্রেশন করতে চেয়েছে, তাদের এই সার্ভার ডাউনের প্রবলেমে তারা রেজিস্ট্রেশনটা করতে পারেনি। এইসব শূন্যপদগুলিতে পুনর আবেদনের সময়সীমা আরও 7 দিন বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে। একটাই থাকবে যে আরও 7 দিনের টাইম যাতে দেওয়া হয় এবং এখানে এই দপ্তরের ভেতরে যাতে একটা অফলাইন রেজিস্ট্রেশন সেন্টার খোলা হয়। যারা যারা করতে পারছে না, যাদের সার্ভার প্রবলেম আসছে এই সাইটে, এই সার্ভার প্রবলেম যাতে না হয়, অতি সত্বর যাতে এটাকে ঠিক করা হয় এবং তারপর আরও 7 দিন বাড়িয়ে এবং এখানেও যাতে একটা অফলাইন রেজিস্ট্রেশন সেন্টার খোলা হয়, যার দরুন ছেলেমেয়েদের জন্য ইজি হবে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার। উল্লেখ করা যেতে পারে, সরকার পরিচালিত ডেটা সেন্টার সার্ভারে একটি বড় ত্রুটির কারণে 1 মাসেরও বেশি সময় ধরে জমি নিবন্ধন, নিয়োগ প্রক্রিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম সহ অসংখ্য গুরুত্বপূর্ণ অনলাইন পরিষেবা স্তব্ধ হয়ে রয়েছে রাজ্যে। পরিস্থিতি এমন একটি জটিল পর্যায়ে পৌঁছেছে যার ফলে 1 ডজনেরও বেশি গুরুত্বপূর্ণ অনলাইন পরিষেবা অকার্যকর হয়ে আছে, যা নাগরিক পরিষেবা এবং সরকারি কার্যক্রমকে করেছে প্রভাবিত। রাজ্য ডেটা সেন্টারের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ সহ DIT এর অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। সংকট আরও বাড়িয়ে তথ্য প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক পরিচালিত রাজ্য সরকারের অনেক ওয়েবসাইট আপডেট করা হচ্ছে না নিয়মিত। বেশ কয়েকটি ক্ষেত্রে বাধ্যতামূলক সুরক্ষা নিরীক্ষণ এখনও পরিচালিত হয়নি, যার ফলে সংবেদনশীল ডিজিটাল অবকাঠামো হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। ত্রিপুরার বাইরে একটি বেসরকারি সংস্থাকে নিয়মিত ডেটা ব্যাকআপ নেওয়ার দায়িত্ব দেওয়া হলেও সংস্থাটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে। ফলস্বরূপ ক্র্যাশ হওয়া পরিষেবাগুলির জন্য কোনো ডেটা ব্যাকআপ পাওয়া যায়নি, ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুনরুদ্ধার প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট,
নিউজ নাও। নির্বাচনের পূর্বে নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সরকার গঠন করে অনিয়মিত কর্মচারীদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি সরকার। প্রতিবাদে শুক্রবার মহাকরণ অভিযান সংগঠিত করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। 2018 এবং 2023 বিধানসভা নির্বাচনের পূর্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি সরকার বলে অভিযোগ করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। শুধু তাই নয়, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের স্কিম তৈরির জন্য সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও 2018 সালে উল্টো এই স্কিম বাতিল করে দেয় রাজ্য সরকার বলে অভিযোগ করল অনিয়মিত কর্মচারী মঞ্চ। এই রাজ্যের সন্তান, এদের প্রতি সরকারের দায়িত্ব, সরকার সেই দায়িত্ব পালন করছেন না। করলে তো 7 বছরে স্কিম বাতিল করতেন না, করলে তো তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতেন। গত বিধানসভা নির্বাচনের পূর্বে তো 2017 নির্বাচনের পূর্বে তো অনেক অনিয়মিত কর্মচারী রাজ্য সরকার এই তৎকালীন বিরোধী দলের প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলেন। বিশ্বাস করার মধ্যে অন্যায় নেই, অন্যায় হচ্ছে বিশ্বাস ভঙ্গ করার মধ্যে, অন্যায় হচ্ছে বিশ্বাসঘাতকতা করার মধ্যে। আমাদের রাজ্যের মানুষ কিংবা অনিয়মিত কর্মচারী সরল প্রাণ মানুষ, তারা বিশ্বাস করেছিলেন বোধহয় 18তে সরকার পরিবর্তন হলে সব কিছু ঠিক হয়ে যাবে, সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হবেন। সেই বিশ্বাসটুকুর উপর তারা সব ভয়ঙ্কর আঘাত এনেছেন। 31শে জুলাই 2018 তারা বিশ্বাস ভঙ্গ করেছেন, তারা বিশ্বাসঘাতকতা করেছেন। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং নিয়মিতকরণের স্কিম পুনরায় চালু করার মতো মোট 8 দফা দাবিতে শুক্রবার মহাকরণ অভিযান সংগঠিত করে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে। যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন, যাদের 10 বছর পূর্ণ করেছেন, তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন, তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী মারা গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি করছি অনিয়মিত কর্মচারীদের জন্য যে স্কিম ছিল 2006 এবং 2007-এর স্কিম, সেই স্কিম 31শে জুলাই 2018-তে বাতিল করা হয়েছিল। আমরা দাবি করছি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম পুনরায় চালু করতে হবে। উল্লেখ করা যেতে পারে 10 বছর চাকরি করলে সেই ক্ষেত্রে নিয়মিতকরণের স্কিম লাগু করা হয়েছিল 2006-2007 সালে। কিন্তু 2018 সালের 31শে আগস্ট এক সিদ্ধান্তমূলে এই স্কিম বন্ধ করে দেয় রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে অনিয়মিত কর্মচারীর সংখ্যা প্রায় 40,000। এদিন মহাকরণ অভিযানের সময় সার্বিক বিষয় নিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেয় ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের এক প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষা অধিকার আইন অনুসারে বিদ্যালয় শিক্ষার অধিকার রয়েছে প্রত্যেক পড়ুয়ার, কিন্তু কচি কাঁচা ছাত্রীদের এই অধিকার হরণ করলেন স্বয়ং দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা। বিশেষ পোশাক না পরে আসায় স্কুল থেকে বের করে দেওয়া হলো প্রাথমিক বিভাগের বেশ কয়েকজন ছাত্রীকে। ঘটনা রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। শুধু টি শার্ট পরছে না এই অজুহাতে স্কুল থেকে একদম গেটের বাইরে বাইকে দিয়েছে দিদিমণি টুন্ডুরানী দেবী, যিনি ভারপ্রাপ্ত শিক্ষিকা, উনি বাইকে দিয়েছে। কিন্তু এই দিন আমি ম্যাডামরে আমি কইছি যে এটা তো আমি স্কুল ড্রেস পরাই আনছি, তো এই ড্রেসটা বাজারে অ্যাভেলেবেল নাই, গেঞ্জিটা কয়েকদিনের মধ্যে আমি কিনা দিই। কিন্তু আজকে তো প্রথম বুধবার যে ক্লাস হইতেছে, না দিদিমণি মানতে রাজি না, স্কুল থেকে বাইকে দিয়েছে। তো এতে করে আমার মেয়ের আমার কাছে মনে হয়েছে যে মানসিকভাবে এমনিতেও ক্লাস হয় না, স্কুল খোলা থাকে না, ডেট ওয়াইজ চলে। এরপরে এইভাবে বাইকের তখন আমার কাছে অপমানজনক মনে হয়েছে, অপমান করে বাইকে দেওয়া হয়েছে। এবং শুধু আমার মেয়ে না, এখানে প্রায় 10-12 জন স্টুডেন্টসে বাইকে দিচ্ছে। শুধু গাছ লাগালেই চলবে না, নিতে হবে গাছ বাঁচানো সংকল্প। শুক্রবার এক পের মাকে নাম শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে এমনটাই জানালেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যে প্রতি বছর নিয়ম অনুযায়ী বৃক্ষরোপণ করা হলেও চারা গাছগুলিকে বাঁচানোর উদ্যোগ নেওয়া হলে বৃক্ষরোপণের মূল উদ্দেশ্য এতদিনে সাধন হয়ে যেত বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিন দুর্জয়নগরে আয়োজিত হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি।
বছর 52 বছর অনুষ্ঠান হয়েছে, প্রত্যেক বছর ক্যালেন্ডার কার্যক্রম 10টা গাছ লাগানো হয়েছে, তাহলে কত গাছ? 5-7টা গাছ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গাছ কোথায়? গাছ নেই। গাছ এই জন্য নেই, গাছ লাগাই ঠিকই, কিন্তু গাছ বাঁচানোর কোনো সংকল্প নেই। এবার সংকল্প নিতে হবে, আমাদেরকে কোভিড শিখিয়েছে যে আমাদের সংকল্প নিতে হবে গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচানো। গাছটা যেন আমরা আজ লাগিয়ে যাব, এই গাছটা যেন বাঁচে, এই গাছটাকে দেখাশোনা করা। যতটুকু গাছ লাগানোর অনুষ্ঠানের প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন গাছ বাঁচানোর জন্য আমাদের অনুষ্ঠান, অর্থাৎ গাছ বাঁচানোর জন্য অ্যাওয়ারনেস করা, যে গাছ লাগালাম বা গাছ বাঁচাতে হবে। এটা যদি হয় তবেই আমাদের দেখবেন আমাদের যে সংকল্প বা আমাদের লক্ষ্য সেটা পূরণ হবে। এদিকে যাত্রীবাহী ট্রেনের টিকিটের মূল্য পুনর্নির্ধারণ করল ভারতীয় রেল মন্ত্রক। 1 জুলাই থেকে কার্যকর হওয়া এ বর্ধিত ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দূরপাল্লার যাত্রী সাধারণের একাংশ। ভাড়া বাড়ালেও যাত্রীর স্বাচ্ছন্দ্য সুরক্ষা নিয়েও প্রশ্নের মুখে রেল। 1 জুলাই থেকে বাড়ানো হয়েছে মেল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম। মেল ও এক্সপ্রেস ট্রেনের নন এসি কামরার ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিলোমিটারে 8 পয়সা এবং এসি কামরায় ভাড়া প্রতি কিলোমিটারে 2 পয়সা। অর্থাৎ নন এসির যাত্রীদের খরচ করতে হবে প্রতি 100 কিলোমিটার ট্রেন সফরের জন্য টিকিটে অতিরিক্ত 1 টাকা এবং এসি যাত্রীদের অতিরিক্ত 2 টাকা। এই ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে একদিকে যেমন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সাধারণের মধ্যে, অপরদিকে এর সমালোচনাও করছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই নাজেহাল দৈনিক মজুরি, শ্রমিক, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তার উপর এই রেল টিকিটের মূল্য বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক রেল যাত্রী। যাওয়ার যাত্রী আমি আজকে এসে দেখলাম হঠাৎ করে ভাড়াটা একটু বেড়ে গেছে। কোনো কিছু মিডিয়া বা কোনো কিছু খবরে সেরকম তথ্য আমরা পাইনি যে রেলের ভাড়া বাড়ছে। ভারত সরকার হঠাৎ করে যে রেলের ভাড়া কিছুটা বাড়িয়ে দিয়েছে সেটা বুঝতে পারলাম টিকিটটা কেটে। ভাড়াটা বেড়ে গেছে, এটা আমি মানসিকভাবে তো সেরকম প্রিপেয়ার ছিলাম না। টাকা পয়সা যথারীতি নির্ধারিত টাকা পয়সা নিয়ে এসেছি, এসে দেখলাম হঠাৎ করে একটু ভাড়াটা বেড়ে গেছে, এটাই একটা অসুবিধা। মূল্যবৃদ্ধি কখনোই কৃষক বা দরিদ্রদের সাহায্য করে না, তা কেবল বিজেপি সরকারকে তাদের নিজস্ব কোষাগার পূরণ করতে সহায়তা করে বলে প্রতিক্রিয়া বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর। নতুন নিয়ম অনুযায়ী দূরপাল্লার এসি ও নন এসি ট্রেনে প্রতি কিলোমিটারে ন্যূনতম 8 পয়সা থেকে সর্বোচ্চ 2 পয়সা পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে রেলের ঘরে চলতি অর্থবর্ষে আসবে অতিরিক্ত প্রায় 700 কোটি টাকা। ভাড়া বাড়লেও যাত্রী সুরক্ষা বা যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে কি নজর দিচ্ছে রেল, তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। যে প্রত্যাশা নিয়ে তাঁকে মন্ত্রীপদ দেওয়া হয়েছে তা যথাযথভাবে পূরণ করার চেষ্টা করবেন বলে শুক্রবার জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মন। মেলা ঘরে উল্টো রথে অংশ নিয়ে এমনটাই জানান তিনি। উল্টো রথকে কেন্দ্র করে এদিন মেলা ঘরে জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে দেখা যায় ব্যাপক ভিড়। সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তাঁর ত্রিপুরাতে আসা এবং প্রাথমিকভাবে বিধায়ক এবং পরবর্তী সময়ে মন্ত্রী হওয়া বলে জানিয়েছেন তিনি। আমার নির্দেশ পার্টির যে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরার দায়িত্ব নিয়ে সেখানে কাজকর্ম করা, তারপর ত্রিপুরাতে ফিরে আসা, সেখানে ইলেকশনে দাঁড়ানো, জয়লাভ করা, প্রথম বিধায়ক এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আশা করি প্রভু জগন্নাথের কৃপায় যে আশা এবং যে ভরসা আমার উপর কেন্দ্রের নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রীয় সভাপতি, আমাদের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি আমার উপর দেখিয়েছেন, আমি চেষ্টা করব তাদের সেই আশা উপর নিজেকে প্রমাণ করে ত্রিপুরার জনসাধারণের স্বার্থে সর্বাত্মকভাবে কাজ করা। বিক্রি হচ্ছে নতুন গাড়ির জায়গায় পুরনো গাড়ি, তাও আবার অথরাইজড সার্ভিস সেন্টারে। এমনই অভিযোগ উঠেছে বিশ্রামগঞ্জের বনদী অটো শোরুম আটরন এন্টারপ্রাইজের বিরুদ্ধে। 60,000 টাকা ডাউন পেমেন্টে অটো কেনার পর গাড়ির ভেতরে একটি টায়ার পুরনো দেখতে পেয়ে সন্দেহ জন্মায় এলাকার শ্যামরাই দীপরমার। শেষে অটো সিন্ডিকেট বিষয়টি জানানোর পর সমস্ত অটো চালকরা ছুটে যায় শোরুমের অধিকর্তার কাছে। নতুন গাড়ির নামে পুরনো গাড়ি বিক্রির কারণে শোরুম বন্ধ করার দাবি জানায় সংশ্লিষ্টরা। মাসে 5 তারিখ গাড়ি লইছিল তো আমরা কাগজপত্র করতে গিয়া রেজিস্ট্রেশন বা গাড়ি অর্ডার হয়েছে আপনার খয় ডিস্ট্রিক্টের রাইসেল দেবমার নামে। তো এই প্রথম আমরা দেখছি যে বিশ্রামগঞ্জের ইলেকট্রিক
অটো গাড়ির যে শোরুম এখান থেকে ইউজ করা গাড়ি অর্থাৎ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করা মানে করে দিচ্ছিল আমরা। তো এখানে আমরা মানে যে সিন্ডিকেট আছে আমরা বিশ্বম্ভ সিন্ডিকেটে, তো যেহেতু শিবচর ডিস্ট্রিক্টের সিন্ডিকেটে আমরা ভর্তি দিতাম চাইছে না। হ্যাঁ, তো আমরা এখন এই আজকের মধ্যে আমরা গাড়িগুলি আমরা শোরুমে দিয়ে যাচ্ছি। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল দুর্গাবাড়ি টি এস্টেট ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের চা শ্রমিকদের। নির্বাচনের মাধ্যমে গঠন করা হলো 7 জনের এক নতুন কমিটি। শুক্রবার নির্বাচনের মাধ্যমে কমিটির সভাপতি এবং একজন সম্পাদিকা নির্বাচিত হন। চা বাগান এবং চা শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধাকে মাথায় রেখে ভবিষ্যতে কাজ করা হবে বলে আশা ব্যক্ত করা হয় প্রশাসক হারাধন চন্দ্র দাসের পক্ষ থেকে। পাশাপাশি শ্রমিকদের পূর্বের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। অফিস বিয়ারের নির্বাচনের মিটিং ছিল, সেই মিটিংয়ে সভাপতি ছিলেন ইলেকশন অফিসার তথা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিশ্বজিৎ ভৌমিক। উনি নবনির্বাচিত সদস্য হিসাবে সভাপতি হিসাবে বিপ্লব মুন্ডাকে ঘোষণা করেন এবং সম্পাদক হিসাবে পদ্মা ভূমিজকে নির্বাচিত বলে ঘোষণা করেন। বিদ্যালয়ে দুর্বল শিক্ষা পরিকাঠামো এবং শিক্ষক স্বল্পতার প্রতিবাদে গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় সড়ক অবরোধ করল ত্রিপুরা লোক শিক্ষালয় হাই স্কুলের পড়ুয়ারা। শুক্রবার সকাল 10টায় চম্পকনগরের কাছে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে পড়ুয়ারা। স্বাভাবিক কারণে এক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হন সরকারি কর্মচারী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। এরকম ঠিক নাই, এর জন্য আর আমরা মিটিং খাওয়ার কষ্ট হয়, বইয়া খান লাগে, এর লেগা আমরা স্কুল আবার 12 স্কুল লাগে, আমরা মাধ্যমিক খাওয়া হলে স্কুল পড়মু। মাস্টার আছেন, টিচার মাস্টার প্রমোশন হয়েছে, এর লেগে স্কুলে টিচার না, টিচার কম, আর টিচার লাগবো। স্কুলে কি জল পড়ে? হ্যাঁ, ক্লাসে ক্লাসে। প্রকৃতির দাপট এড়াতে পারছেন না গোটা রাজ্যবাসী। হালকা মাঝারি বৃষ্টি হলে জল জমে যায় কুমারঘাটের 5 নম্বর ওয়ার্ডে। সমস্যায় পড়তে হয় 25টি পরিবারের। চারপাশে জল, মাঝখানে 5 নম্বর ওয়ার্ড এজন্য রূপান্তরিত হয়ে যায় এক দ্বীপপুঞ্জে। সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগীদের। মুখ থুবড়ে পড়ে আছে নিষ্কাশনী ব্যবস্থা। এ বিষয়ে পুর পরিষদের কড়া নাড়লেও কোনো হেলদোল নেই তাদের। দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থাকায় বাড়ছে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো বিভিন্ন জলবাহী রোগের সমস্যাও। পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই সংবাদ মাধ্যমের সাহায্য নিয়েছেন কুমারঘাটে 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সঠিক পদক্ষেপের অপেক্ষায় 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার, এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়,
বাচ্চা পোলাবান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে মধ্যরাতে বিশালগড় আদালত থেকে এসডিপিও অফিসের মাঝামাঝি বিএসএফ ক্যাম্পের গেটে উল্টে যায় একটি ফেন্সিডিল বোঝাই গাড়ি। কমলনগরে যাওয়ার পথে উল্টে যায় মাদক পাচারকারী এই গাড়িটি। তবে পাচারের আগে কালো রঙের স্করপিও গাড়ি প্রায় 2 ঘন্টা বিশালগড় থানার আশেপাশে ঘোরাফেরা করেছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। ফেন্সিডিল বোঝাই গাড়ি উল্টে যাওয়ার পর পাচারকারীরা নেমে দ্রুত কয়েকটি কার্টন ফেন্সিডিল গাড়িতে তুলে নেয় বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যায় পাচারকারীরা বলে পরবর্তী সময়ে জানিয়েছে পুলিশ। ঘটনা এরকম খবর পাই যে থানা থেকে যে বিএসএফ ক্যাম্পের 1 নম্বর গেটের পাশে 12:40-45 দিকে একটা বোলেরো পিকআপ আউটলাইন হয়ে যায় এবং এটা ফেন্সিডিল লোডেড ছিল। তো আমরা এসে কিছু ফেন্সিডিলের মাটিতে পড়ে গেছে পেডি, কিছু গাড়িতে ছিল। টোটাল আমরা 40 পেডি ফেন্সিডিল পেয়েছি আর কিছু খুচরা পেয়েছি। কাউকে পাওয়া যায়নি। গাড়ি যখন আউটলাইন হয় তখন তারা চলে গেছে এখান থেকে। আমরা এসে মালগুলি আর গাড়িটা পেয়েছি। আমরা ইনভেস্টিগেশন করে বের করব। গাড়ির নাম্বার আছে, কিছু কাগজপত্র পাওয়া গেছে গাড়িতে। ঘটনাটা বিএসএফের 1 নম্বর গেটের একটু দক্ষিণ দিকে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।